আর একটা পদ্ধতি হচ্ছে গণ বিপ্লব, যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা, কর্ম, গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন হয়, যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের, সাধারণ মানুষের, নাগরিকের, এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা, সভ্যতা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়, সেটা একটা গণ বিপ্লব হয়। আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান। কোন একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিষয়তে একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানেও একটা কিন্তু পরিবর্তন করে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থান। আমরা এটাকে এখনো বিপ্লব বলি না। কেন বিপ্লব বলি না? কারণ এই বিপ্লব তখনই আমরা এটাকে বলতাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি, আমরা এটাকে গণ বিপ্লব আমরা এখনো বলি। বিপ্লব হয়েছিল ইরানের, তারা রাস্তায় নেমে গেল। ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি, ইরানের তমদ্দুন সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই ৭৯-এর বিপ্লবের পর থেকে আজ ২০২৪ পর্যন্ত আছে। এটাকেই বলে একটা। আজকে প্রবন্ধকর ৫২ থেকে নিয়ে ২৪ পর্যন্ত বলেছেন যত অভ্যুত্থান হয়েছে, যত পরিবর্তন, সেটা শাসকের হোক, চিন্তার হোক, রাজনীতির হোক, অত্যাচারী শাসকের হোক, এই পরিবর্তনের পেছনে যে শক্তি, সেই শক্তিকে তিনি প্রবন্ধকর অপ্রতিরোধ্য বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিহ্নিত করেছেন। এটা হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। অপ্রতিরোধ্য আমরা কাকে বলি? যা প্রতিরোধ করা যায় না, তাকে ঠেকানো যায় না, তাকে বাধা দেয়া যায় না। ঠিকই ৬৯-এর বাংলাদেশকে স্বৈরাচার আইয়ুব সরকার কিন্তু বাধা দিতে পারেনি।